ওয়ালাইকুম। আজকে আসলে বিন্যাস এবং সমাবেশের আরেকটি বিশেষ প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো সেই প্রবলেমটা আসলে ওই বিন্দুর উপর বেস করি। এখন আমাদেরকে কিছু বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারে যে কোনো ধরনের বুজ, কত ধরনের বুজ নির্ণয় করা সম্ভব। সেটা হতে পারে ত্রিভুজ, সেটা হতে পারে চতুর্ভুজ, সেটা হতে পারে পঞ্চভুজ, যে কোনো বুজ হইতে পারে। সো এই ক্ষেত্রে ভাইয়া কেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, কিছু সংখ্যক বিন্দু সমরেখ থাকতেও পারে, আবার কিছু সংখ্যক বিন্দু সমরেখ নয়। So আমরা প্রথমে যে কেসটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা বিন্দু আমাদের এখানে সমরেখ থাকবে না। দ্যাট মিনস একটা বিন্দু সমরেখ না থাকা মানে হচ্ছে দুইয়ের অধিক বিন্দু সমরেখ নয়। কথাই বুঝতে পারছি কিভাবে? এখন আমরা এর আগে যখন কতগুলা রেখা তৈরি করা সম্ভব তখন আমরা দেখছিলাম এন সংখ্যক বিন্দু থেকে আমরা জাস্ট হচ্ছে দুইটা বিন্দু যদি নিই তাহলে আমাদের একটা রেখা তৈরি করা সম্ভব। আচ্ছা ভাই, তাহলে আমাকে বলেন আমরা কতগুলা বিন্দু মিনিমাম নিলে বা সর্বনিম্ন কতগুলা বিন্দু নিলে একটা ত্রিভুজ তৈরি করা সম্ভব? তো আপনি বলুন ভাইয়া, এন সংখ্যক বিন্দু যদি দেওয়া থাকে, বিন্দু যদি এন সংখ্যক দেওয়া থাকে, এন সংখ্যক বিন্দু দেওয়া আছে, এন সংখ্যক কি দেওয়া আছে ভাইয়া? বিন্দু দেওয়া আছে। যদি এন সংখ্যক বিন্দু দেওয়া থাকে তার থেকে মিনিমাম কতগুলো বিন্দু নিতে হবে? তিনটা বিন্দু যদি নিই, তিনটা বিন্দু নিই, তাহলে আমাদের একটা কি তৈরি সম্ভব? ত্রিভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে কয়টা নিতে হবে? চারটা। চতুর্ভুজের ক্ষেত্রে ভাইয়া কয়টা নিতে হবে? চারটা। পঞ্চভুজের ক্ষেত্রে কয়টা নিতে হবে? পাঁচটা। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি কিনা, দেখেন কাকে আগে নিব কাকে পরে নিব এটা যেহেতু এই ক্ষেত্রে কেসটা ম্যাটার করতেছে না, তাহলে এটা অবভিয়াসলি কার কাহিনী? বিন্যাস না সমাবেশে? বিন্যাসের না সমাবেশে? অ্যান্সারটা হবে কি সমাবেশে। যেহেতু কাকে আগে নিব কাকে পরে নিব এটা আসলে ডিফারেন্ট কেস মিন করতেছে না, তাহলে ব্যাপারটা কার কেস? সমাবেশের কেস। তাহলে কি আমরা বলতে পারি কিনা ত্রিভুজের ক্ষেত্রে এন সংখ্যক থেকে তিনটা বিন্দু নিলে আমাদের ততগুলো ত্রিভুজ সম্ভব? কতগুলো ওয়েতে? 3NC, 3 ওয়েতে। এটা কোন কেস? ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে যদি ভাই চতুর্ভুজের ক্ষেত্রে জিজ্ঞেস করতাম, চতুর্ভুজের ক্ষেত্রে জিজ্ঞেস করতাম, তাহলে আপনি বলতেন এন সংখ্যক থেকে চারটা বিন্দু মিনিমাম নিতে হবে তাহলে একটা চতুর্ভুজ তৈরি সম্ভব। তাহলে কতগুলো চতুর্ভুজ সম্ভব? NC4 সংখ্যক চতুর্ভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে আপনি হয়তো বলতেন NC5, NC5। সো ভাইয়া, এটা আপনি যে কোনো ভুজের জন্য আসলে তাহলে আপনি বের করতে পারবেন আশা করি। কখন? যখন বিন্দুগুলো সমরেখ নয়। বা কিছু সংখ্যক বিন্দু যদি সমরেখ থাকে তখন সেক্ষেত্রে কোন কেসটা ঘটতে পারে সেটা আমরা একটু দেখি, ব্যাখ্যাটা একটু বুঝি। ধরেন ভাইয়া, আমি আপনাকে দিলাম যে পাঁচটা বিন্দু, কতগুলো বিন্দু দিলাম? পাঁচটা বিন্দু ভাইয়া, পাঁচটি বিন্দু দিলাম। তার মধ্যে আপনাকে আমি বলে দিলাম ভাইয়া সমরেখ বিন্দু হচ্ছে এখানে তিনটা। এখন আমি জিজ্ঞেস করলাম ভাইয়া তাহলে কতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব? তো আপনি বললেন ভাইয়া নর্মালি ত্রিভুজের কেজে হওয়া উচিত ছিল 5C3। মানে কতগুলো ভাইয়া? আপনি ক্যালকুলেট করলে দেখবেন যে এটা আসবে 10। নর্মালি কতগুলো ত্রিভুজ হওয়া সম্ভব? 10টা। কিন্তু এখানে যেহেতু কিছু সংখ্যক বিন্দু সমরেখ আছে, তাহলে তো এটা অ্যান্সার নাও হতে পারে। So আমরা দেখি কতগুলা অ্যান্সার হতে পারে ত্রিভুজ, আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি। ভাইয়া ধরেন একটা বিন্দু, দুইটা বিন্দু, আর বাকি তিনটা হচ্ছে সমরেখ। এক, দুই, তিন। তাহলে পাঁচটা বিন্দু পেলাম। এখন আমরা জানি মিনিমাম তিনটা বিন্দু যুক্ত করলে একটা ত্রিভুজ হয়। চলো আমরা ত্রিভুজগুলো বের করার চেষ্টা করি। এটা, এটা এবং এই একটা ত্রিভুজ, রাইট? এরপরে আমরা এরকম একটা চিন্তা করতে পারি, আর এটা যুক্ত করলে আরেকটা, দুটো ত্রিভুজ। এরপর আমরা এইভাবে চিন্তা করতে পারি। কয়টা হলো ভাইয়া? তিনটা ত্রিভুজ। তারপরে তারপরে আমরা এটা চিন্তা করতে পারি, এটা যুক্ত করতে পারি, এটা যুক্ত করতে পারি, এটা যুক্ত করলে আরেকটা ত্রিভুজ। কয়টা হলো? চারটা। তারপর হচ্ছে এইটা, এটা, এটা যুক্ত করলে আরেকটা, পাঁচটা। তারপর হতে পারে এরকম, এটা, এটা, তারপর হচ্ছে এটা যুক্ত করলে আরেকটা। কয়টা হলো? ছয়টা। তারপরে এইটা, এইটা, আর এটা যুক্ত করলে আরেকটা, সাতটা, রাইট? সাতটা হয়েছে। এরপর আমরা আরো চিন্তা করতে পারি, এটা, এটা, আর এটা যুক্ত করলে আরেকটা, আটটা। তারপর সেম এটা, এটা, এটা যুক্ত করলে আরেকটা, নয়টা। আরেকটা হইতে পারে এই যে, এই যে এটা, এটা, এটা যুক্ত করলে এ হচ্ছে টোটাল 10টা। কিন্তু হ্যাঁ, এখানে যদি খেয়াল করেন সমরেখা বরাবর যেই বিন্দুগুলো আছে এই তিনটে যুক্ত করলে কি ত্রিভুজ হয়েছে? এটা ত্রিভুজ হয় না, এটা একটা রেখা হয়েছে ভাইয়া। তাহলে এর কি একটা কাউন্ট বাদ হয়ে যাবে না? তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা কয়টা ছিল? 10 মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 9টা। ভাই এই 10 মানে কি? 10 মানে কি? 5C3। কত? 5C3।
ভাই এই ওয়ানকে আমি তাহলে এভাবে লিখতে পারি 3C3 ইকুয়াল কিন্তু 9 আসে, ইকুয়াল কিন্তু 9 আসে। একটু ভালোভাবে খেয়াল করেন, 5 হচ্ছে কত সংখ্যক বিন্দু দেওয়া ছিল, এখানে যে থ্রিটা ইউজ করা হয়েছে এবং এখানে যে থ্রিটা ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে কি মিনিমাম কতগুলো বিন্দু নিলে একটা ত্রিভুজ হবে, তাহলে এই থ্রিটা ত্রিভুজের ক্ষেত্রে সবসময় থাকবে। আর উপরে এখানে যে ফাইভটা, এখানে যে ফাইভটা সেটা ছিল কত সংখ্যক বিন্দু আমাকে দেওয়া আছে, তাহলে আমার কাছে যদি এন সংখ্যক বিন্দু দেওয়া থাকবে, তাহলে এখানে কি NC3 হবে না? বলেন তো NC3 হবে কিনা? আবার বিয়োগ করছিলাম কিরকম 3C3, এই থ্রিটা কেন? কারণ কত সংখ্যক বিন্দু সমরেখ, তাহলে তিনটা বিন্দু সমরেখ। এখন তিনটা না থেকে এটা যদি এন সংখ্যক বিন্দু সমরেখ হইতো, এন সংখ্যক বিন্দু সমরেখ হইতো, তাহলে আমরা কি এভাবে বিয়োগ করতাম কিনা, মাইনাস MC MC3 এরকমই তো হইতো। সো আমাদেরকে যদি ত্রিভুজ দেওয়া থাকে জিজ্ঞেস করে কতগুলো সমরেখ সম্ভব, তাহলে অ্যান্সার হবে NC3 মাইনাস MC3। কথাই ক্লিয়ার কিনা? এখন চতুর্ভুজের ক্ষেত্রে তো সেম একটা কেস আসবে, চতুর্ভুজের ক্ষেত্রে তো সেম একটা কেস আসবে। যদি আমার কাছে এরকম দেওয়া থাকতো, পাঁচটা বিন্দু দেওয়া থাকতো, চারটা বিন্দু সমরেখ, তখন আমাদের চতুর্ভুজ কতগুলো হইতো? বা এম সংখ্যক বিন্দু দেওয়া থাকতো, এন সংখ্যক বিন্দু দেওয়া থাকতো আর এম সংখ্যক বিন্দু সমরেখ হতো, তখন আমি অ্যান্সারটা এইভাবে বলতাম না ভাইয়া, NC4। নর্মালি এতগুলা ত্রিভুজ হওয়ার কথা ছিল, এতগুলা চতুর্ভুজ হওয়ার কথা ছিল, তার থেকে আমি বিয়োগ করবো কত, MC3 MC3 ইন্টু NC1 মাইনাস MC4 MC4 ইন্টু NC0। এরকম কেন লিখছি একটু বুঝাই, একটু ব্যাপারটা বুঝেন, একটু ভালোভাবে ক্লিয়ার করে। স্যার প্রথমে যে জিনিসটা NC4 এটা কেন লিখছি এটা তো বুঝছেন, কারণ কি ওই যে এন সংখ্যক থেকে চারটা নিলে একটা চতুর্ভুজ হওয়া সম্ভব, ওকেটা বুঝলাম। তাহলে আমরা যে কোনো চারটা নিলে একটা চতুর্ভুজ তৈরি করা সম্ভব, কিন্তু এখানে কিছু সংখ্যক বিন্দু আছে সমরেখ। যদি এরকম হয় সমরেখ টোটাল আছে চারটা, ধরেন সাপোজ চারটা ধরে নিলাম, 1 2 3, আর এদিকে আরেকটা ধরে নিলাম 4, আর অসমরেখা আছে এখানে একটা বা দুইটা বা অনেকগুলো আছে থাকতে পারে, ওকে ঠিক আছে। তো আমি যদি এখান থেকে সমরেখ তিনটা নিই, সমরেখ তিনটা নিই আর অসমরেখা একটা নিই, তখন সেটা কি আর চতুর্ভুজ হচ্ছে ভাইয়া? সেটা কিন্তু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে কি এটা কি চতুর্ভুজের মধ্যে কাউন্ট করা যাবে না? এটা বিয়োগ করা যাবে। তাহলে এটা বোঝাচ্ছে এই যে আমাদের যেটা আমরা বিয়োগ করতেছি এখানে, এখানে MC3 বলতে বোঝাচ্ছে, এম বলতে কি বলেছিলাম যতগুলো বিন্দু সমরেখা তার থেকে তিনটা নিলাম আর অসমরেখা থেকে একটা নিলাম, তাহলে এই যে এই কেসটা, এই কেসটা কি একটা চতুর্ভুজ হচ্ছে না ত্রিভুজ হচ্ছে ভাইয়া? ত্রিভুজ হচ্ছে না? তাহলে এই কেসটাকে আমাকে বিয়োগ করতে হবে না তো? ওই যে আমরা বললাম চারটা বিন্দু নিলে চতুর্ভুজ সম্ভব, তাহলে এই যে এখানে নিলাম তিনটা সমরেখর আর একটাও সমরেখর, তখন যে কেসটা করতেছে এটা কি ত্রিভুজ না? এটা কি চতুর্ভুজ না? চতুর্ভুজ না। তাহলে কি এই কেসটাকে বিয়োগ করে দেওয়া লাগবে? দ্যাটস আমরা এটা বিয়োগ করে দিচ্ছি। কথাই ক্লিয়ার? কথাই বুঝতে পারছি কিনা? হ্যাঁ। সেকেন্ড কেস একটু খেয়াল করেন, সমরেখর নিচে চারটা, সমরেখর এই চারটা নিচ্ছে, এই চারটা নিলাম, And এগুলো যুক্ত করলে কি একটা রেখা তৈরি হবে না? এগুলো কি কোনোভাবেই একটা চতুর্ভুজ তৈরি হবে না? তাহলে এই যে এই যে সমরেখার জন্য চারটা নিলাম আর অসমরেখার কোনো কিছু না, এটা আপনি লেখা না লেখা কথা, কারণ এটা বেরো ওয়ান। সো এই আমরা জাস্ট বোঝানোর জন্য যেন আপনি পঞ্চভুজ হইলেও যেন সিমিলারটা ধরতে পারেন, তাহলে এখানে হচ্ছে অসমরেখ একটাও নিলাম না, তাহলে এখানে যে রেখাটা তৈরি করেছে এটা কি চতুর্ভুজ হয়েছে? তাহলে এটা কি বিয়োগ করে দেওয়া লাগবে না? এই জন্য আমরা এটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এখন যদি পঞ্চভুজের ক্ষেত্রে আপনাকে বলতাম, পঞ্চভুজের ক্ষেত্রে বলতাম, তাহলে ব্যাপারটা কেমন হতো? ব্যাপারটা কেমন হতো ভাইয়া? ব্যাপারটা হতো এরকম না? ধরেন আমি যদি পঞ্চভুজের ক্ষেত্রে বলতাম, এই পঞ্চভুজের ক্ষেত্রে বলতাম, তাহলে কি অ্যান্সারটা এরকম হইতো কিনা, NC5 NC5 মাইনাস মাইনাস, তাহলে এখান থেকে আমি এরকম নিতে পারতাম, তিনটা বিন্দু নিতাম, MC3 সমরেখ তিনটা নিতাম আর দুইটা নিতাম অসমরেখ, এটা বিয়োগ করে দিতে হবে। পরবর্তীতে সমরেখ নিতাম চারটা, সমরেখা নিতাম চারটা, অসমরেখা নিতাম একটা, অসমরেখা নিতাম একটা, সেক্ষেত্রে এটা বিয়োগ করে দেওয়া লাগতো। তারপর হচ্ছে সমরেখা নিতাম পাঁচটা আর অসমরেখা নিতাম শূন্যটা। ব্যাপারটা বুঝে দেখেন, আমি যদি সমরেখক তিনটা নিই, সমরেখক তিনটা নিই, অসমরেখক দুইটা নিই, অসমরেখক দুইটা নিই, তাহলে দেখেন এই তিনটা যোগ করব আর এই দুইটা যোগ করব, দেন তখন কি হইতেছে চতুর্ভুজ। কিন্তু আমাকে তো পঞ্চভুজ বলছে, তাই কি এই অংশটা বিয়োগ করে দেওয়া লাগবে না? আবার আমি যদি নিলাম সমরেখক চারটা, অসমরেখার একটা, তাহলে কিন্তু এই চারটা যুক্ত করতাম আর এই অসমরেখার এই একটা যুক্ত করতাম, তখন এটা কি চতুর্ভুজ হইতো না? এটা ত্রিভুজ হইতো, তাহলে এটা বিয়োগ করে দেওয়া লাগতো। আর সমরেখা যদি পাশে দেখে একটা রেখা হইতো না ভাইয়া, দেখে ওটা বিয়োগ করে দেওয়া লাগতো না? এই যে এইভাবে আপনি ষড়ভুজের জন্য আপনি চিন্তা করতে পারেন। কথাই ক্লিয়ার কিনা? সো এরকম যে কোনো ভুজের ক্ষেত্রে যদি সমরেখা হয় তাহলে কি করবো, ত্রিভুজের ক্ষেত্রে হবে ওই যে NC3 মাইনাস MC3, NC3 মাইনাস NC3। চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে সেই ব্যাপারটা কিরকম হয়ে যাবে,
NC4 মাইনাস NC3 ইন্টু NC1 মাইনাস NC4 ইন্টু NC0। পঞ্চভুজের ক্ষেত্রে সে ব্যাপারটা কিরকম হলো? NC5 মাইনাস NC3 NC2 মাইনাস NC4 NC1 মাইনাস NC5 NC0। আশা করি সবাই ক্লিয়ার। আপনারা সবাই একটু কমেন্টে ষড়ভুজ হলের জন্য, ষষ্ঠভুজের জন্য অ্যান্সারটা কি হইতে পারে একটু লিখে দিবেন, একটু লিখে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।